বক্তব্য শুনুন। আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ রেখে গেছে জীবনের দ্বিধাহীন সোজা রাজপথ। 2006 সালের 28শে অক্টোবর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যে নির্মমতা, জিঘাংসা এবং হত্যাকাণ্ড পরিচালনা করেছিল যা ইতিহাসের বিরল, এবং সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে ফ্যাসিবাদের উত্থানের যে যাত্রা সেদিন শুরু হয়েছিল তার ধারাবাহিকতা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। 2006 সালের 28শে অক্টোবর বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রায় যে পথ হারিয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, হামলা এবং নিপীড়নের মাধ্যমে 2024 সালের 5ই আগস্ট এসে এই ফ্যাসিবাদী শক্তির উত্থান থেকে পরিসমাপ্তি হয়েছে এবং শেখ হাসিনা তার বোনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে এতিম করে রেখে পালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। অন্য জায়গায় বলেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়। আজকে শহীদ পরিবার এখানে উপস্থিত আছেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো বড় অর্জন যদি করতে হয়, কোনো সফলতা অর্জন যদি করতে হয়, কোনো জালিম শাহীকে যদি পদত্যাগ করে তাদেরকে উৎখাত করতে হয়, তাহলে ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতায় জীবন দেওয়ার কোনো বিকল্প নেই, শহীদ হওয়ার কোনো বিকল্প নেই। 5ই আগস্ট এই বিপ্লবের অন্যতম শক্তি ছিল শাহাদাতের রক্ত, এবং এই শাহাদাতের রক্তের বিনিময়ে আহত, পঙ্গু এবং নির্যাতিত, নিপীড়িত মানুষের আত্মনাদের প্রেক্ষিতে আল্লাহর রহমতে বাংলাদেশ মুক্ত হয়েছে। আগামী দিনে যতদিন এদেশের জনগণ নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে পারবে, ত্যাগ এবং কোরবানির ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবে, নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো চক্রান্তকারী এবং ষড়যন্ত্রকারী বাংলাদেশকে আর পথ হারাতে পারবেন না। গণতন্ত্রকে নিয়ে আর ষড়যন্ত্র করতে পারবেন না। দেশের 18 কোটি মানুষকে নিয়ে আর ষড়যন্ত্র করতে পারবেন না। তাই আসুন আমরা ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ থেকেই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ভূমিকা পালন করি, তাহলে আজকের আয়োজন সার্থক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক 28শে অক্টোবর উপলক্ষে 28শে অক্টোবর 2006 থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শহীদ পরিবারের সদস্যবর্গকে নিয়ে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সুধী সমাবেশের জনাব সভাপতি, মহানগরী উত্তর জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা সেলিম উদ্দিন, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, আমাদের সংগ্রামী নেতা, সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডিপ্লোম্যাট করে সদস্যবৃন্দ,
সম্মানিত সুধীমণ্ডলী, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বোনেরা, 28 অক্টোবর 2006 সাল ছিল 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন। সেই দিনই পরিকল্পিতভাবে শেখ হাসিনার নির্দেশে 28 অক্টোবরের আগে 18 সেপ্টেম্বর পল্টন ময়দানে জনসভা করে ঢাকায় সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নিয়ে, লগি পরীক্ষা নিয়ে ঢাকায় মানুষের উপর আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সেই নির্দেশে বোঝা যায় ঢাকায় তো কোনো পানি ছিল না, নৌকার প্রয়োজন ছিল না, লগি পরীক্ষার প্রয়োজন ছিল না। এর উদ্দেশ্যই ছিল হত্যাকাণ্ড সংগঠিত করা। আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাই, 28 অক্টোবরের খুনিদের শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে চার্জশিট দেওয়া হয়েছিল, কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় সেই মামলা প্রত্যাহার করে দেওয়া হয়েছিল। আমরা আজকের এই 28 অক্টোবরের সমাবেশে আমরা আহ্বান জানাই, শেখ হাসিনা সহ 5ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের মাটিতে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যদের জন্য, শহীদদের জন্য, শহীদ পরিবারের সদস্যদের জন্য 2টি সুসংবাদ দিয়ে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যারা দ্বীনের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর দ্বীনের জন্য, দেশের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দিয়ে জীবন দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবন্ত, তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে রিজিক পেতে থাকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওমা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালা ইউযিল্লু আমালাহুম সাইয়াহদিহিম ওয়া ইউদখিলুহুম জান্নাতে আররাফাহা লাহুম। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, যারা জীবন দেয়, যারা শহীদ হয়, দ্বীনের জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা বলেছেন তাদের আমল আল্লাহ তাআলা নষ্ট করবেন না এবং তাদেরকে সঠিক রাস্তা দেখাবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের সুসংবাদ আগেই তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমরা তাদেরকে আহ্বান জানাই, আসুন, যারা শহীদ হয়েছেন তারা সফল কাম হবে, আর যারা আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং সরকারের কাছে আহ্বান জানাই, আহত এবং শহীদ পরিবারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সার্বিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করবে। আহ্বান জানিয়ে আবারও ফ্যাসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তাদের দোষারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, বারবার নির্যাতিত মুসলিম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের প্রিয় সভাপতি, মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, আজকের মঞ্চে উপস্থিত আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের স্বপ্নের নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ,
সুধীবৃন্দ, এক্সেলেন্সিস এবং আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে আজকে 28 অক্টোবরের শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভায় আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এক পবিত্র, বরকতময়, অনুপ্রেরণাদায়ক, আত্মার খোরাক জোগাবার একটা অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের বক্তব্য নয়, শহীদ পরিবারের সদস্যদের যে আবেগঘন বর্ণনা, হত্যাকাণ্ডের যে নিষ্ঠুর বর্বরতম বর্ণনা এখানে এসেছে, আমরা সবাই আজকে ভারাক্রান্ত হয়েছি, বেদনাহত হয়েছি। আমি শুধু শহীদদের পিতা, স্ত্রী, সন্তান, মা, বাপ, ভাই বোন যারা আজকে এখানে এসেছেন বুকের বেদনা নিয়ে, আমাদের কোনো বক্তব্য, আমাদের কোনো কথা, পৃথিবীর কোনো মানুষের কথা আমরা হৃদয়কে সান্ত্বনা দিতে পারবে না। যা নিজের আপনজনকে যে হারায় তার কষ্ট সেই বোঝে, কিন্তু সন্তানের একটি জায়গা আপনার কাছে আছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, শহীদরা কখনো মরে না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা জীবিত, কিন্তু আমরা তা জানি না। দুই জায়গায় তারা জীবিত থাকে। পৃথিবীতে তারা জীবিত, আজকে শহীদের দেহটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শহীদরা বেঁচে থাকবে অমলেই অনন্তকাল। শহীদরা বেঁচে থাকবে মুসলিম উম্মাহ এবং জাতিসত্তার আলোচনায়। তাদের জীবনী, তাদের কর্ম, তাদের চরিত্র জাতির জন্য যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাতে থাকবে। ইতিহাসে তাদের এই ত্যাগ, এই কুরবানি সাক্ষাৎকার উজ্জ্বল হয়ে রাখা থাকবে। এই তো তাদের জীবনে বেঁচে থাকা। আজকে এখানে যেমন শহীদরা বেঁচে আছে, আর বেঁচে থাকবে জান্নাতে। আল্লাহ বলেছেন যে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াবে, রিজিক পাবে এবং জান্নাতে উত্তম জায়গায় তারা থাকবে। বলে আপনাদের মনে কষ্ট, বেদনা ভুলবেন, এই সান্ত্বনা দিয়ে দুনিয়ায় তারা সম্মানিত, আখিরাতেও আপনারা জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে। পৃথিবীতে মৃত্যু আল্লাহ নির্ধারিত ছিল, ওই সময় ওইভাবে তিনি যাবেন। আফসোসের কিছু নেই, আপনি বলেন শহীদের পরিবারের সম্মানিত সদস্য হয়ে স্বস্তি প্রকাশ করবেন। আপনাদেরকে সান্ত্বনা দিয়ে শহীদদের রক্তের ঋণ ইনশাআল্লাহ আমরা শোধ করব। ফ্যাসিবাদকে বিদায় করেছি, জনগণের জন্য কল্যাণ রাষ্ট্রের সংগ্রামে আমরা নিজেদেরকে নিবেদন করে শহীদদের দায় শোধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব তরিকুল ইসলাম ভুইয়া, চেয়ারম্যান জনতার অধিকার পার্টি। বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা চৌধুরী, চেয়ারম্যান গণদল। শাওন সাদিকি, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাপ। এস.এম. শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি। কে.এম. আবু তাহের, চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এবং আবু হানিফ, মহাসচিব বাংলাদেশ কল্যাণ পার্টি সহ আরও যারা অতিথিবৃন্দ আছেন, ওনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত, আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন। আমাদের দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি আমাদের পরের সেশনের সম্মানিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। আরও যে সমস্ত অতিথিবৃন্দ এসছেন, আমরা সবার নাম বলতে পারিনি, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা সালাতুল জোহরের খুব কাছাকাছি সময় আমরা চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই শহীদের পরিবারের সাথে এবং আমাদের আহত এবং কর্মী যারা আমাদেরকে এসে ধন্য করেছেন, সেই ঐতিহাসিক ব্যতিক্রমধর্মী আজকের এই আয়োজনে এখন বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। তিনিও মজলুম হিসাবেই দীর্ঘদিন জাতির সামনে, যাকে আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। আমি সম্মানিত বিশেষ অতিথিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের উপস্থিত জনাব আমির জামাত ডক্টর শফিকুর রহমান,
সেক্রেটারি জেনারেল এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, আমন্ত্রিত বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের যারা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন সকল সিনিয়র নেতৃবৃন্দ, আমি যেহেতু সময় বেশি লাগবে সেই জন্য অ্যাড্রেস করিনি, ক্ষমা করব। আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের শত শত ভাই ও বোনেরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্য রাখতে হবে আমি জানতাম না, এত বড় পরিসরে অনুষ্ঠান হবে চিন্তাও করিনি, দেখতে এসেছিলাম। তো যেটা কাজ আপনাদেরকে কিছু তথ্য প্রদান করা, সংবাদ প্রদান করা, অন্যকে দেখানোর চলে নিজেকে দেখানো অনেকটা। এক ভাই বলে গেলেন শহীদের মর্যাদা পাইনি, আকাঙ্ক্ষা ছিল। যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। এটা কবিতার লাইন, অন্যভাবে বললাম। আওয়ামী ঐতিহ্যবাহী নাকি একটি সংগঠন কদিন আগে নিষিদ্ধ হয়েছে। আমাকে একটা টিভি সাংবাদিকের সাক্ষাৎকার নিতে আসছিলেন, বলে যে ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন নিষিদ্ধ হয়েছে, আপনার মতামত। তা আমি বললাম, ঐতিহ্যের বাংলা শব্দের মানে আপনি বুঝেন? বলে যে আপনি কি মনে করেন? এটা সুন্দর বাংলা শব্দ, গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বলে আমরা একসময় ছাত্র সংগঠন যখন করতাম, বক্তব্য দিতাম। এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য কি? আমি ৭১ পূর্ববর্তী বক্তব্য ইতিহাস ধরব না। স্বাধীনতা পূর্ববর্তী ইতিহাসে সকল গণতান্ত্রিক সংগ্রামে অন্যান্য অনেক দলের মতো ছাত্র সংগঠনেরও ঐতিহ্যবাহী গৌরবময় ঐতিহ্য ছিল। স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যারা তাদের ঐতিহ্য কি সেটা বয়ান করতে গেলে আপনাদের বিরক্তির উদ্রেক হবে। স্বাধীনতা মূল মন্ত্র হরণকারী একদলীয় শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের ঐতিহ্য হয় তাহলে সেটা ঐতিহ্য। ছাত্রলীগের ইতিহাস খুন খারাপি, দর্শন, ভোট ডাকাতের ইতিহাস। প্রথম বাংলাদেশ 1973 সালে ডাকসুতে ভোট ডাকাতি করে নজির সৃষ্টি করেছে এই ছাত্রলীগ। ৭৫-এর দুর্ভিক্ষের সৃষ্টিকারী আওয়ামী লীগের এটাই ঐতিহ্য। 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 13 মিনিটের মাথায় রাষ্ট্র ব্যবস্থাকে একদলীয় সরকার ব্যবস্থায়, একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র কেড়ে নেওয়ার ঐতিহ্য আওয়ামী লীগের ঐতিহ্য। সেই আওয়ামী লীগ 1996 সালে বাংলাদেশের ভূখণ্ডের সাথে আঘাত করে তথাকথিত শান্তি চুক্তির মাধ্যমে একটি ভূখণ্ডকে সারেন্ডার করে দেওয়ার পায়তারা করেছে। সেটা আজ পর্যন্ত আমরা ভুগছি। এটা আওয়ামী লীগের ঐতিহ্য। 2006 সালের 28শে অক্টোবর, আগামীকালকে সেটার একটা বার্ষিকী হবে। আমি মনে করছিলাম বোধহয় সেটার অগ্রিম কোনো অনুষ্ঠান আজকে হচ্ছে। মানুষকে সাপের মতো পিটিয়ে মারা এবং লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করার ঐতিহ্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ঐতিহ্য। আমার কাছে একটা পরিসংখ্যান আছে। আমি ভালো বক্তা নই, এত তথ্য দিয়ে কথা বলতে পারবো না। যারা মানবাধিকার সংগঠনের বিভিন্ন তথ্যগুলো চুপ বলার অধিকার নামে একটা সংগঠন আছে, তাদের একটা তথ্য কিছুদিন আগে আমি পেয়েছি। আওয়ামী 2009 থেকে এই পর্যন্ত যে পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত হিসাব নিলে
আমি জুলাই আগস্টের হিসাব বাদে বলছি 7,188 জন মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। তার মধ্যে আছে কাস্টোডিয়াল ডেথ, তার মধ্যে আছে আওয়ামী সন্ত্রাসীদের বিভিন্ন হামলার কারণে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মৃত্যু, এবং এক্সট্রা জুডিশিয়াল ডেথ 2700। আরেকটা হিসাবে আছে যে বিভিন্ন রকমের পুলিশি এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ অভিযানের কারণে 2693 জন, এবং যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, আমি এখানে খুব সম্ভবত ব্রিগেডিয়ার আজমিকে দেখছি আমার সামনে, যদি আমি ভুল না করে থাকি আমার চোখের সামনে, এবং 9 বোধহয় চেহারা একই মনে হচ্ছে। পিছনে আমাদের আরেকজন কর্নেল সাহেব বলছেন হাসিন, আমি আরো অনেককে দেখছি। যেহেতু আমিও সেই মৃত্যু গুহা থেকে বেরিয়ে আসা মানুষ, সেই জন্য এই চেহারাগুলো দেখলে আমার কাছে আমি ইমোশনাল হয়ে যাই। গুমের শিকার হয়েছে 709 জন, তার মধ্যে 155 জন এখনো পর্যন্ত ফিরে আসেনি। আমাদের মতো তারা এত সৌভাগ্যবান হতে পারে না। They are not much lucky, যে not yet traced। সেই আওয়ামী লীগ যদি ঐতিহ্যবাহী সংগঠন হয়, সারা পৃথিবীর ইতিহাসের সামনে, যারা আপনারা রোমানিয়ার চসেস্কোর ইতিহাস দেখেছেন, তারাও তো ঐতিহ্যবাহী সংগঠনের দ্বারা হবে। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছেন, যারা লক্ষ লক্ষ মানুষকে নিজের দেশে হত্যা করেছে, তারাও তো ঐতিহ্যবাহী সংগঠনের ধারক হবে। আজকে কথা উঠেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। আমাদের কোনো বক্তব্য প্রতিক্রিয়া নাই। এটা যারা করেছে, আপনারা প্রতিক্রিয়া সারা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন কিভাবে তারা প্রশংসিত হয়েছে। ঠিক আছে, প্রক্রিয়া কি হলো সেটা নিয়ে আলোচনা করা যাবে, ফলাফল তো মানুষ গ্রহণ করেছে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের গণহত্যা চালানোর পরে, আসমান থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করার পরে বাংলাদেশের মানুষের সামনে আবার রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন জনগণের আদালতে সেই প্রশ্নের ফয়সালা হবে। ট্রাইব্যুনালে একটা সংশোধনী আনার কথা শুনছি, যে সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে যদি গণহত্যার সাথে জড়িত হয়, রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজনৈতিক দলের প্রধান হিসাবে, রাজনৈতিক সরকারের প্রধান হিসাবে, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হিসাবে যদি তার আদেশে গণহত্যা পরিচালিত হয়ে থাকে, সেটা শুধু ব্যক্তি নয়, ইনস্টিটিউশন, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের দায়িত্ব। সুতরাং সেই রাজনৈতিক দলেরই বিচার করতে হবে, সেই সংগঠনের বিচার করতে হবে। সেই সংশোধনী যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটা বিচার হয়, বিচারে যদি তারা দায়ী হয়, সেই বিচারের ফলাফল কি হবে সেটা তখন দেখা যাবে। আমরা এখন কোনো ফয়সালা দিতে চাই না। সুতরাং দাঁড়ালো দুই কথা, এক, জনগণ সেটা সিদ্ধান্ত নেবে, আদালত সেটা সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষের সামনে এই সন্ত্রাসবাদী গণহত্যাকারী কোনো সংগঠন বাংলাদেশের মানুষের সামনে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই ফয়সালা হবে এভাবে। সুতরাং প্রশাসনিক আদেশে বা আমি আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক, সেই তথ্য আমরা চাই না, সেই দায়িত্ব আমরা নিতে চাই না। লেট দি পাবলিক ডিসাইড, কোর্ট ডিসাইড করুক, আইন ডিসাইড করুক, বাংলাদেশের জনগণ ডিসাইড করুক। এবং বাংলাদেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে তারা তখন ঘোষণা দেবে যে রাজনৈতিক দল হিসাবে জনগণের ফয়সালা মেনে নেবে কিনা। আজকে অনেক রকমের কনস্টিটিউশনাল ক্রাইসিস শুরু করার জন্য চেষ্টা চলছে, পায়তারা চলছে। সেই কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পিছনে কি শক্তি আছে সেটা আগেই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তার ফলাফল কি হবে সেটা অ্যানালাইসিস করতে হবে। বিপ্লবোত্তর এই বিপ্লবের ফসল চিন্তায় হয়ে যায় কিনা সেটা চিন্তা করতে হবে। সুতরাং যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয়, যাতে আমাদের কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস শুরু না হয়ে যায় এবং সেই
সাংবিধানিক সংকটকে সামনে রেখে আমাদের ফেসিবাদ এবং কথিত ফেসিবাদের দোষররা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি এখানে এসে আজকে এই কথাগুলো বলার কথা না, আমি সকল শহীদের রক্তের মর্যাদা দেওয়ার জন্য আমি আমাদের আগামী দিনের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে সুদৃঢ় করার আহ্বান জানাচ্ছি। আমাদের আগামী দিনের বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমাদের শহীদেরা রক্ত দিয়েছে সেই শহীদের রক্তের অঙ্গীকারকে আমরা ধারণ করি। আমি আজকে বিশেষ কিছু বলবো না, সময় নাই। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। সালাম আলাইকুম। খোদা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার সম্পাদক আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সাবেক এমপি সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এবং ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা আগেই আমরা বলেছি যে আমাদের 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 আগস্ট বিপ্লব পর্যন্ত আমাদের যে পথ পরিক্রমায় শাহাদাতের সিঁড়ি বেয়ে বিপ্লব, সেই জীবন আলক্ষ্য শহীদের জীবনী, জুলুম, নির্যাতন সকল কিছুকে নিয়েই আয়নাগর সহ মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস সেগুলো নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী আমাদের সম্মানিত প্রধান অতিথি সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে ওনার বক্তব্যের পরেই পাশে উদ্বোধন করবেন। এরপরে আমরা পরবর্তী ঘোষণা আপনাদের উদ্দেশ্যে রাখবো। আমাদের আজকের এই শহীদেরা যেই জন্যে রক্ত দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন, সে সমাজ একটি ক্ষুধা দারিদ্রতা মুক্ত একটি মানবিক এবং কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের আমাদের শ্রদ্ধেয় সিফাত সালার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করবার জন্যে যিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভূমিকা পালন করে যাচ্ছেন, বাংলাদেশের গণমানুষের সংগঠন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জননেতা ডক্টর শফিক রহমান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এখন বক্তব্য রাখবেন জননেতা ডক্টর শফিক রহমান।